শুনানি শুরুতে ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরানোর কাজ চলছে। একই সাথে ইন্টারপোলের কাজও চলমান। পরে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন। তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, শেখ হাসিনা ছিলেন জুলাই আগস্ট গণহত্যার কেন্দ্রবিন্দুতে। এই 13 জন সহ বাকিরা সহযোগী। পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এমপি ছিলেন, 14 দলীয় জোটের নেতা ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন। তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। এদিকে আসামিপক্ষের সবাই আইনজীবী নিয়োগ করেন। বেশ কয়েকজন আইনজীবী তাদের ওকালতনামা দাখিল করেছেন, কিন্তু তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য একটা পিটিশন ছিল। সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত, কিন্তু সেই পিটিশনটি যথা নিয়মে দাখিল করা হয়নি। অন্য যারা ওকালতনামা দাখিল করেছেন বিভিন্ন ডিফেন্স সাইডে, তারা কোনো পিটিশন দাখিল করেননি, কোনো বক্তব্য রাখেননি। তারা শুধু অনুরোধ জানিয়েছিলেন আসামিদের সাথে কথা বলার জন্য। আগামী 17 ডিসেম্বর এই মামলারও তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তবে অন্য মামলায় গ্রেপ্তার থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা যায়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাজার আসনে যাদের অবস্থান ছিল এক সময়, প্রিজন ভ্যানে করে তাদেরকে এখন ভ্রমণ করতে হচ্ছে। এক সময় যে এই যে প্রভাবশালী মন্ত্রী যারা কিনা জনগণের উপর ছড়ি ঘুরিয়েছেন, কারো মুখে যেন রা নেই। ট্রাইব্যুনালের প্রথম দিনের বিচার কাজ শেষে কেউ মুচকি হেসেছেন, আবার কেউ দোয়া চেয়েছেন। তবে সবার চোখে মুখে ছিল উদ্বেগের ছাপ। মাত্র কমাস আগেই তারা ছিলেন ক্ষমতার সর্বোচ্চ চূড়ায়। নিয়মিত চড়তেন লাল বাতিওয়ালা বিলাসবহুল গাড়িতে। ক্ষমতার দম্ভ চূর্ণে সিংহাসন থেকে তারা এখন প্রিজন ভ্যানের অস্থায়ী বাসিন্দা। জীবন খেলায় হারাইলাম সবই। সে আয়োজন সাঙ্গ হয়ে এবার মুদ্রার অন্য পিঠও দেখলেন শেখ হাসিনার হাতে গড়া ট্রাইব্যুনালে এসে। কেমন আছেন? ঘণ্টাখানেক কাঠগড়ায় থাকার পর বেরিয়ে যাওয়ার পথে কারো মুখেই ছিল না আগের সেই চওড়া হাসি। অভিব্যক্তি জানতে চাওয়া হলে কেউ জানান ভালো আছেন, কেউ হাত তুলেন ইচ্ছা না থাকলেও কারো বা আবদার ছিল তারও কুশল জানতে চাওয়ার। আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর প্রথম দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান। বাদ যাননি জুনায়েদ আহমেদ পলকও। গণহত্যার সময় ইন্টারনেট বন্ধ হওয়া নিয়ে আজগুবি বক্তব্য দিয়েছিলেন সমালোচনার শীর্ষে। তাই হয়তো পুলকিত না হয়ে দোয়া চাইলেন পলক। ট্রাইব্যুনালের এজলাসে বসে হয়তো নিজের হাতে তৈরি ফাঁদে নিজের পরিণতির কথা ভাবছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তৌফিক ইলাহিকে কি তাই বোঝাতে চাইলেন বারবার? কামাল আহমেদ মজুমদার চেয়ার থেকে উঠে বারবার বিচারপতিকে কিছু বলতে চাইলেও কথা সে পর্যন্ত পৌঁছালোই না। শাহজাহান খান নিশ্চুপ থেকে চাইলেন এদিক সেদিক। শেখ হাসিনার গড়া ট্রাইব্যুনালে তার সহযোগীরা হয়তো আঁচ করতে পেরেছেন কোন আইনে পড়তে চলেছেন তারা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেজ। নির্দিষ্ট সময়সীমা ঠিক না করা হলেও 4 বছরের অনেক কম হতে পারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, জনগণ যদি সংস্কার না চায় তবে সেখান থেকে তারা সরে আসবেন। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি কথা হয় দেশের নানা বিষয়েও।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট সময়সীমা ঠিক না করা হলেও 4 বছর বা তার চেয়েও কম হতে পারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। সাধারণত যে কোনো সরকারের মেয়াদ 5 বছর হয়। নতুন সংবিধানে হয়তো সেটা 4 বছর করা হতে পারে। তাই আমাদের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, সম্ভবত আরো অনেক কম। প্রশ্ন হচ্ছে জনগণ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়। If you say go ahead, do the election, forget about reform, we'll do the election. প্রধান উপদেষ্টা আরও জানান, এই সরকারই একমাত্র সৌভাগ্যবান প্রশাসন যারা নতুন বাংলাদেশ তৈরি করতে পারবে। শুধু নির্বাচন দিলেই সেটি বাস্তবায়ন হবে না, আগে সংস্কার প্রয়োজন। তবে জনগণ যদি সংস্কার না চায়, সেখান থেকে সরে আসবেন তারা। The whole student movement is to create a new Bangladesh. Their word is নির্বাচন কবে হবে এটা আমাদের হাতে নয়, জনগণের হাতে। আমরা সবসময় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেছি, প্রশ্ন করেছি আপনারা সংস্কার চান নাকি নির্বাচন। যদি তারা বলে সংস্কার প্রয়োজন নেই, আমরা সরে আসব। কারণ ইতিহাসে আমরাই প্রথম একমাত্র সরকার যারা বড় ধরনের পরিবর্তন আনতে পারবে। different than the old. So that means many things. That means reform of legal system. সাক্ষাৎকারের এক পর্যায়ে উঠে আসে শেখ হাসিনা প্রসঙ্গ। নোবেলজয়ী ইউনুস বলেন, ভারতের আশ্রয় থেকে দেশে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন হাসিনা। Because she's making speeches calling for movements inside of Bangladesh. ভারত থেকে বক্তব্য দেয়া, বিক্ষোভের ডাক দেয়া, শেখ হাসিনার এমন কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতেই পারে, কিন্তু এটাও তাদেরই নিশ্চিত করতে হবে যাতে সে আমাদের জন্য সমস্যা তৈরি করতে না পারে। Then we have to go back and complain to you. ডক্টর ইউনুস জানান, এমন চলতে থাকলে আশ্রয়দাতা ভারতের কাছেই অভিযোগ জানাবে অন্তর্বর্তী সরকার। We want to highlight that what is happening. আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। There are other জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর ইউনূসের বক্তব্যে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত বিএনপি। এই মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ্বান জানিয়েছেন দেশ অনিশ্চয়তার দিকে যায় এমন কাজ না করার। অভিযোগ করেন সচিবালয়ে বসে আছে ফ্যাসিবাদের দোসররা। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের মাঝে হুইলচেয়ার বিতরণ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠান আয়োজন করে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। যারা নিজের জীবন এতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান, তাদের দল ক্ষমতায় গেলে আহতদের উন্নত চিকিৎসা ও শহীদদের নামে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করবে। এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব। জানান, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বক্তব্য হতাশ করেছে তাদের। এর কারণও ব্যাখ্যা করেন তিনি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। যে আমরা এমন কাজ যেন না করি, কেউই না, যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে, অস্থিরতার দিকে নিয়ে যাবে। মির্জা ফখরুল বলেন, এই সরকার যতদিন থাকবে ততই বাড়বে সংকট, কারণ কোনো ম্যান্ডেট নেই তাদের। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? এদিন নয়াপল্টনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আমাদের মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। আল জাজিরায় দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য দেশের কোনো কোনো গণমাধ্যম ভুলভাবে ব্যাখ্যা করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই মন্তব্য করেছেন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে এমন কথা ডক্টর ইউনূস বলেননি। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে তিনি বলেন, আবার আবেদন করলে যাচাই বাছাই করে তাদের কার্ড ইস্যু করতে পারে সরকার। এছাড়া তিতুমির কলেজের অবরোধকারী শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে শফিকুল আলম বলেন, তাদের সমস্যা সমাধান হবে।
এটা পুলিশ ইন্টারভিউতে উনি কি বলছিলেন, বলছেন যে কনস্টিটিউশনে অনেক কথাবার্তা হচ্ছে, ওইখানে কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে 4 বছর মানে পার্লামেন্টের ডিউরেশন 4 বছর যেন আনা হোক। তখন ওনাকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রে কি 4 বছর নাকি এই টাইপের, আপনার ভালো মতো করে শুনেন, একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, এটা নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। অংশীজনের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে টিআইবি। অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, নির্বাচন করতে কত সময় লাগবে এমন মৌলিক প্রশ্নের উত্তর দেওয়া উচিত সরকারের। অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবি। এই 100 দিনে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিয়ে টিআইবির অভিমত, বিএনপি দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা না করে দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। প্রভাব বেড়েছে জামায়াত সহ ইসলামী দলগুলোর। আর আওয়ামী লীগ দায় স্বীকার করেনি অপশাসন এবং হত্যাকাণ্ডের। 5 আগস্টের পর যে রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে যৌক্তিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত বা অনেক ক্ষেত্রে বিজয়ী ভাবছেন বা সম্ভাব্য বিজয়ী ভাবছেন, তাদের মধ্যে কারো কারোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে। এছাড়া রাষ্ট্র কাঠামো সংস্কারে 10টি কমিশন গঠিত হলেও সেগুলো এখনো গতি পায়নি বলে মনে করে টিআইবি। এছাড়া স্বাভাবিক হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতিও। কোনো কমিশন অনেকটা সম্মিলিতভাবে উৎসাহ করে কাজ শুরু করেছেন, কিন্তু এটি প্রাতিষ্ঠানিক রূপ এখনো আনুষ্ঠানিক রূপ লাভ করেনি। যত রাষ্ট্র সংস্কারের যত কথাই বলছি, সংস্কার প্রতিবেদনগুলো তখন শুধু কাগজে দলিল থাকবে, সেটা বাস্তবায়নের পথটা দুরূহ হবে যদি আমরা সেখানে ইতিবাচক পরিবর্তন না দেখতে পাই। অন্যদিকে আর্থিক খাতের বিভিন্ন উদ্যোগ নিয়ে টিআইবির পর্যবেক্ষণ, প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ভূমিকা রাখছে। তবে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করার উদ্যোগ এখনো সফল হয়নি। অস্বীকার করার কোনো উপায় নেই যে মানুষের দৈনন্দিন জীবনে যে মূল বিষয়টি দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। ভূমিকা ছিল, প্রয়াস ছিল, এখনো আছে, অব্যাহত আছে, কিন্তু সেটি সুফল হয়নি। এছাড়া গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনে ভারত তার ইতিহাসের রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত পরাজয় মেনে নিতে পারেনি বলেও পর্যবেক্ষণে তুলে ধরে টিআইবি। রাষ্ট্র সংস্কারের বাইরে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিকেলে অবরোধ প্রত্যাহার করে সন্ধ্যায় আবারও মহাখালীতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভে দুপুরে সারা দেশের সাথে রাজধানীর রেল যোগাযোগ এবং ঢাকা ময়মনসিংহ সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সে সময় চলন্ত ট্রেনে হামলায় শিশুসহ বেশ কয়েকজন আহত হন। কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করে তিতুমিরের শিক্ষার্থীরা। অবরোধের সময় মহাখালী রেল ক্রসিংয়ে উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকে দেওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে চলন্ত ট্রেনে ছোড়া হয় উপর্যুপরি ঢিল। আতঙ্কিত হয়ে ঢাকা। সন্ধ্যা 7টার খবর দেখছেন, একটা বিরতি নেব, কিছুক্ষণ পর ফিরবো সাথে।
আর একবার আমাদের সন্ধ্যা 7টা। আপনারা চ্যানেল 24 দেখছেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। হবিগঞ্জে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ায় নীলফামারী 3 আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলকে পিটুনি দিয়েছে স্থানীয়রা। জব্দ করা হয়েছে তাঁর পিস্তল এবং 17 রাউন্ড গুলি। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে আলোচনায় নীলফামারী 3 আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রানা মোহাম্মদ। রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে সাতছড়ি যাচ্ছিলেন জাতীয় পার্টির সাবেক এই সংসদ সদস্য। পথে হবিগঞ্জের চুনারুঘাট খোয়াই বেইলি ব্রিজে যানজটে পড়েন। এ সময় তার গাড়ির সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে কাছে থাকা পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন সোহেল। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মারধর করে তাকে। ওই ব্রিজের উপরে হঠাৎ করে যানজট লাগছে, এই যানজটের মধ্যেই দেখা যায় গুলির আওয়াজ। ওই সোহেল রানা উনি 2টা ফাঁকা গুলি করছে, যদি মানুষের উপর পড়তো তো মানুষ মারা যেত। হুট করে এসে মানে ব্যাগ দিকে এসে আমার এমন ধাক্কা মারছে, ধাক্কার ছুটে আমি মানে ওই যে ব্রিজের খাম্বার মধ্যে ছুটে আমি আঘাত পেয়ে। তদন্ত যেহেতু চলতেছে, একবার যখন আইনের আওতায় চলে গেল জিনিসটা, তখন আর কথা বলা। হবিগঞ্জের পুলিশ সুপার জানান, পিস্তল ও 17 রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে সেনা সদস্যরা তাকে থানা থেকে নিয়ে যায়। আর্মসটাকে জব্দ করা এবং গুলিগুলা যে জব্দ করা, আর এইটা যে ফায়ারটা মানে জাস্টিফাই কিনা এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এদিকে রানা মোহাম্মদ সোহেলের নির্বাচনী এলাকা নীলফামারীর জলঢাকায় তার বিরুদ্ধে রয়েছে নানা সমালোচনা ও অনিয়মের অভিযোগ। জনগণের খেদমত করার জন্য ব্যবসা করার জন্য এলাকার মানুষকে রিভলভার অস্ত্র দিয়ে জিম্মি করে ট্রাকে উঠায় নিয়ে যে জমি রেজিস্ট্রি করে দিতেন, টাকা পয়সা ঠিকমতো উনি দিতেন না। সাবেক এই সংসদ সদস্যর অস্ত্রটি বৈধ কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। সোহেলের বিরুদ্ধে নীলফামারীর জলঢাকা ও পঞ্চগড়ে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার অনিয়মের ফিরিস্তি নিয়ে চ্যানেল 24-এ 2023 সালে অনুসন্ধানী প্রতিবেদনও হয়। সঞ্জিদা শান্তা, চ্যানেল 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ৭৮,০০০ কোটি টাকা লুট করেছে এসালম গ্রুপ। ব্যাংকটির 17 শাখায় 48টি হিসাবের মাধ্যমে এই অর্থ লুট করেছে গ্রুপটি। সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান বলেছেন, তারল্য সংকট কাটাতে এসালমের নিয়ন্ত্রণে থাকা শেয়ার সহ 20,০০০ কোটি টাকা বাজার থেকে উত্তোলন করবে ব্যাংকটি। আস্থা সেবায় গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। কিন্তু পতিত হাসিনা সরকারের মদতে এই ব্যাংকটিকে দখলে নিয়ে ঋণের নামে ৭৮,০০০ কোটি টাকা লুট করেছে এসালম গ্রুপ। 17টি শাখায় 45টি ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ লুট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, কিভাবে ব্যাংকটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। তারল্য সংকটে পড়া ব্যাংকটির বর্তমান আমানত ও বিনিয়োগের ফারাক 20,০০০ কোটি টাকা দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকটির শেয়ার বিক্রি সহ নতুন শেয়ার বাজারে ছাড়ার পরিকল্পনার কথা জানান ওবায়দুল্লাহ মাসুদ। ৯,৬০০ কোটি আসবে। এই শেয়ারটা যে ফ্রিজ করা হয়েছে, লিগ্যাল প্রসেস কমপ্লিট করে এটা আমরা নিউ কাস্টমার কাছে সেল করে এর 50%, আপনি কিন্তু একটা অঙ্ক যোগ বিয়োগ করেন না, 50% এইভাবে চলে আসবে। আর 50% যে 10,০০০ কোটির কাছাকাছি, এইটা আমরা নিউ শেয়ার ইস্যু করব, নতুন শেয়ার অনুমোদন সাপেক্ষে। যে কোনো পরিস্থিতিতে ব্যাংকটির পাশে থাকার ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, ব্যাংকটির শেয়ার কেনার জন্য বিদেশি সংস্থা সহ দেশের ভালো ব্যবসায়ীরা সুযোগ পাবে। সবাইকেই আমরা ওপেন টু অল। এখন যারা দাওয়াতপত্র গ্রহণ করবে তাদের মধ্যে আবার যাচাই বাছাই করেই আমরা বিনিয়োগ করব। আমরা এমন কোনো বিনিয়োগকারীকে নিতে চাইবো না যাদের সোর্স অফ মানি নিয়ে প্রশ্ন উঠতে পারে, যাদের পূর্বের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেই ধরনের মালিকানা আমরা চাই। আগামী জানুয়ারি থেকে এই ব্যাংকটির গ্রাহকরা চাহিদা অনুযায়ী নগদ উত্তোলন করতে পারবে বলেও জানান তারা। এটা বাজার দিয়ে কিন্তু আমরা ওই 20,০০০ তৈরি করতে পারবে না। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।
শক্তি ফাউন্ডেশনের সৌজন্যে বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। কয়লা, তেল এবং গ্যাসের মতো জ্বালানি পোড়ানোর কারণেই জলবায়ু সংকটের সৃষ্টি হচ্ছে, অথচ জীবাশ্ম জ্বালানি লবিস্টদেরই যেন জয় জয়কার এই বছরের 29তম জলবায়ু সম্মেলনে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হচ্ছে এই বছর সম্মেলনে ডাক পেয়েছেন 1773 জন লবিস্ট। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। প্রতিবেদনে আরও দেখানো হয়েছে ক্ষতিগ্রস্ত 10 দেশের সদস্যদের চেয়েও বেশি সংখ্যক লবিস্ট আমন্ত্রণ পেয়েছেন এবারের সম্মেলনে। আর এটা বিরতির সময় হলো, সাথে থাকুন, কিছুক্ষণ পর ফিরছি।